এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে সমালোচনা হওয়াতে ভয়ঙ্কর হুমকার দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ডক্টর ইউনূসের উপর সরাসরি প্রভাব পড়ে দেশে এই অস্থিতিশীল পরিবেশের জন্য। ঢাকা অচল ও রাজপথ করে দখল, লক্ষ লক্ষ শিক্ষার্থী জনগণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। অবশেষে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কি বললেন তিনি? রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না। ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য, কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই। রাষ্ট্রপতি মোহাম্মদ সহিবউদ্দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনারে প্রবেশ করে, কিন্তু সেই মুহূর্তেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে এক উত্তাল বিক্ষোভের কেন্দ্রবিন্দু। শত শত শিক্ষার্থী ও সাধারণ জনগণ রাষ্ট্রপতির উপস্থিতির বিরোধিতা করে গো ব্যাক চুপ্পু স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে কালো পতাকা দেখাতে চায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেন একটা জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কর্মসূচি দিয়েছে, সুতরাং নতুন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশে এই মুহূর্তে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, জনগণ শান্তি চাইছে। সেখানে দাঁড়িয়ে যে ছাত্র সমাজ একটা সময় আন্দোলনের পথ দেখিয়েছিল, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, সেই ছাত্ররা এখন কি বলছে? তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল, তো কে চুপ্পু? যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রেহানার দয়া ছিল, সেটা আলাদা, বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না। ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য, কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই। গতকাল রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। কি বললেন রাষ্ট্রপতি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার। এর পেছনে অবশ্য রয়েছে অনেক বড় একটি কারণ। রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদ হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য। তবে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু। তবে সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না। ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো। এছাড়া তিনি আরো বলেন, আরেকবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য, কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ কারো কাছে। তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল, বক্তব্য ছিল, কে চুপ্পু? কোন সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ? তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে, তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ, যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রেহানার দয়া ছিল, সেটা আলাদা, বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে। একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানি আসছিল, তিনি বলছেন আমিই তো সুনামি উড়াবো। কলিজা আছে, কলিজা যে কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। তো মহান 21শে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায়, গত 24 ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল, গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল,
যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে, এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে, পিনাকিদা বুলডোজার ঝড় উড়াইতে পারেন, সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি। আর কড়া নিরাপত্তা ছিল। রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, ইভেন স্লোগানও ছিল গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোন ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনা সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। তো এরপরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন, সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীরও। অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়। কারণ রাষ্ট্রপতিরে বাটে পাইলে অথবা ওনারের সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে। বাট সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন, ফুলও দিচ্ছেন, ছবিও তুলছেন, এক পাশে স্লোগান হচ্ছিল। বাট তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন, মনে হয় না তার একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে, অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাকে নিয়ে কথা বলছে। কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না। তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান। সো তার কলিজা আছে, সাহসটা দেখাইছেন সেই লেভেলে। দেখা যাক ওনার শেষ অবস্থা কি হয়। ভাগ বাটোয়ারা চলছে সব জায়গাতেই, সরকারের ভেতরে এবং বাইরে। উপদেষ্টা পরিষদে কে কে থাকবে, কে থাকবে না, আবার সরকারের ছত্রছায়ায় যে কিংস পার্টিটি আসছে তার মধ্যেও ভাগ বাটোয়ারা চলছে। এমনটা তো অনেকটাই প্রকাশ্যে এসেছে। সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য মাহফুজ আলম এতদিন দপ্তরবিহীন অবস্থায় উপদেষ্টা ছিলেন বা আছেন, সেটা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে শুরু থেকে। আমি নিজেও তাকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছি। মানুষের করের টাকায় লাখ লাখ টাকা বেতন ভাতা দিয়ে কেন একজন উপদেষ্টা, দপ্তরবিহীন উপদেষ্টা রাখতে হবে? তিনি কি এমন উপদেশ দিচ্ছেন সরকারকে বা প্রধান উপদেষ্টাকে? কি এমন মাস্টার মাইন্ড তিনি অ্যাপ্লাই করছেন? এখন এসে জানা যাচ্ছে তাকে নতুন করে একটা মন্ত্রণালয় দেয়া হতে পারে, বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা নিয়েও আবার প্রশ্ন আমি নিজেই তুলছি। যদি কেউ প্রশ্ন করেন যে এতদিন দপ্তরবিহীন অবস্থা ছিল, প্রশ্ন তুলেছেন, এখন তো দপ্তর দেওয়া হচ্ছে, তাহলে কেন প্রশ্ন? অবশ্যই এখন আর গুরুতর প্রশ্ন। তার কারণ সরকারের মধ্য থেকে ছাত্র প্রতিনিধিদের যোগসাজশে কিংবা সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এটি তো এখন পুরোপুরি ওপেন, কোনো ধরনের রাগঢাক নেই। সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তো পদত্যাগ করে এই দলের হাল ধরছেন, আহ্বায়ক পদে যাচ্ছেন, তাহলে আর সন্দেহের কোনো অবকাশ তো নেই। আবার আর এক প্রভাবশালী উপদেষ্টা, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা প্রকাশ্যে বলেছেন তার ছেলে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোন দলের হয়ে? নিশ্চয়ই এই যে নতুন দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলের থেকেই তো। তাহলে এখন যখন পুরোপুরি বিষয়টি খোলাসা হয়ে গেছে যে কতটা ভেতর থেকে এই নতুন দলটিকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, সেখানে আর ছাত্র প্রতিনিধিদের কারোর কি এই উপদেষ্টা পরিষদে থাকার ন্যূনতম কোনো নৈতিক অধিকার আছে বা নৈতিক ভিত্তি আছে? নেই তো। কিন্তু যিনি নতুন দলের দায়িত্ব পালন হাল ধরতে যাচ্ছেন তিনি কেবল পদত্যাগ করছেন। এদিকে উপদেষ্টা হিসেবে মাহফুজকে নতুন মন্ত্রণালয় দেওয়া হবে। তাহলে কোন মন্ত্রণালয় দেওয়া হবে মাহফুজকে? আমার ধারণা খুব কম গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় দেওয়া হবে,
যেখানে বসে তার কাজকর্ম কম থাকবে, কিন্তু তিনি মাস্টার মাইন্ড অ্যাপ্লাই করতে পারবেন। অথবা শোনা যাচ্ছে যেটি নাহিদ ইসলামের অধীনে যে দুটি মন্ত্রণালয় ছিল, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং আরেকটি হচ্ছে তথ্য সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। যেহেতু ছড়ি ঘুরাতে হবে, তো গণমাধ্যমকে তো নিয়ন্ত্রণে রাখতে হবে, হতে পারে মাহফুজ ইসলাম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আরো একটি পদ খালি রয়েছে উপদেষ্টা পরিষদের। সাবেক অ্যাটর্নি জেনারেল এবং দুইবারের উপদেষ্টা হাসান আরিফ সাহেব কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই মন্ত্রণালয়েও তো কোনো ধরনের কোনো উপদেষ্টা নেই। অতএব এই পদটি কাকে দেয়া হবে সেটি এখন দেখার বিষয়। এদিকে সরকারের বাইরে নতুন রাজনৈতিক দলের মধ্যে বেশ ভালোই ভাগ বাটোয়ারা চলছে। তার কারণ এখানে তিনটি পক্ষকে ভাগ দিতে হচ্ছে। একটা হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আক্তার হোসেন, তিনি তো গণতান্ত্রিক ছাত্র শক্তির হয়ে এতদিন ছাত্র রাজনীতি করে আসছেন এবং এটি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী। অতএব এই দলে এই শক্তিটির একটি বড় হিস্সা থাকবে। আরেকটি হচ্ছে মাহফুজ আলমের অনুসারী। মাহফুজ আলমের অনুসারীকে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক এই মুহূর্তে আছেন আক্তার হোসেন, তিনি এবং তার আশেপাশে যারা রয়েছেন তারা সবাই মাহফুজ আলমের অনুসারী। এখন যেহেতু তিনি আহ্বায়ক হতে পারছেন না, সদস্য সচিব হতে পারছেন না নতুন রাজনৈতিক দলের, তাকে কোথায় রাখা হবে? এবং মাহফুজ আলমও চাচ্ছিলেন বা এখনো চাচ্ছেন তার প্রচ্ছন্ন প্রভাব যেন রাজনৈতিক দলটিতে থাকে, সেই চেষ্টা চালিয়ে যেতে এই জন্য আক্তার হোসেনকে গুরুত্বপূর্ণ একটা পদে, নতুন পদ প্রয়োজনে সৃষ্টি করে সেখানে রাখা হবে। আরেকটি শক্তিকে ছাত্র শিবিরের আলী আহসান জুনায়েদ, তিনি তো একেবারে বিদ্রোহ করে বসেছেন, তাকেও গুরুত্বপূর্ণ পদ দিতে হবে। এই তিনটি পক্ষের মধ্যে এখন ভাগ বাটোয়ারা চলছে এবং ভাগ বাটোয়ারা দিতে এই দলটিতে নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব। আবার একটা খুব অদ্ভুত কাণ্ড ঘটছে। সেই অদ্ভুত কাণ্ডটা হচ্ছে, এটি আমার কথা নয়, এটি আমি একেবারে নির্দিষ্ট করে বলছি, মানব জমিনের যে রিপোর্টে এসেছে সেখানে বলা হচ্ছে যে কোটার ভিত্তিতেও অনেককে পদ পদবি দেওয়া হচ্ছে। কেমন? নারী কোটায় সামান্তা শারমিন একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন, আর হিন্দু কোটায় অনিক রায় তিনিও একটি গুরুত্বপূর্ণ পদ পাবেন। আমার কথা হচ্ছে যে যেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তন, এখন তারা নিজেরা ক্ষমতা চর্চা করছে, নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে, কোটা এখানে রাখতে হবে কেন? সামান্তা শারমিন কিংবা অনিক রায়ের মতো মানুষেরা কি কম যোগ্য, বা তারা কেন যোগ্যতার ভিত্তিতে তারা গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন না? কেন কোটায় তাদেরকে হিসাব করতে হচ্ছে? কেন কোটায় হিসাব করতে হচ্ছে এটি আবার আমার কাছে নিজের কাছেই অবান্তর একটি মন্তব্য। তার কারণ কোটার ভিত্তিতেই তো এই ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা পরিষদে গেছেন। কোটার ভিত্তিতেই যে কটি সংস্কার বিষয়ক কমিশন হয়েছে তার প্রত্যেকটিতেই ছাত্রদেরকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কোটার ভিত্তিতে আরো অনেক কিছু চলছে, পরিবর্তন তো কোথাও কিছু হয়নি। এখন মূল যে পদগুলো এই দলের, সেটি হচ্ছে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, আবার সিনিয়র যুগ্ম সিনিয়র আহ্বায়কের পদ বেশ কয়েকটি রাখা হবে, সিনিয়র সদস্য সচিবের পদ আরো বেশ কয়েকটি রাখা হবে। এবং এই দলটির যে শাখা প্রশাখা বিস্তার করছে, বিভিন্ন জায়গায় কমিটি করা হচ্ছে, 200, 250, 300 পর্যন্ত সদস্য দিয়ে কমিটি করা হচ্ছে এবং সেই সব কমিটির কোনো দিয়ে যুগ্ম আহ্বায়কের পদ রাখা হয়েছে 30-40টি, যুগ্ম সদস্য সচিবের পদ রাখা হচ্ছে 20 থেকে 25টি। হাস্যকর অবস্থা যাচ্ছে পুরোপুরি। এই ধরনের রাজনীতির মধ্য দিয়ে আখেরে আসলে কিছুই হবে না। এগুলো আমাদেরকে অতীত ইতিহাসই বলে দেয়। যে ঢাক ঢোল পিটিয়ে যে মহা সমারোহের যে আয়োজনটি আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে মানুষের
কোনো ধরনের সম্পৃক্ততা নেই, থাকার কথা নয়। ভারতীয় পত্রিকা দ্য প্রিন্ট বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিং করেছেন। সেই ভার্চুয়াল মিটিংয়ে দ্য প্রিন্ট পত্রিকা সেখান থেকে সোর্স নিয়ে বলছে যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তিনি ডক্টর ইউনূসকে মবের জনক হিসেবে আখ্যা দিয়েছেন। মব নিয়ে ডক্টর ইউনূসের সরকার সামনে এগোচ্ছে, মব স্টার উপাধি দিয়েছেন তাকে, এবং এই মব ঠেকাতে, মবের বিরুদ্ধে সোচ্চার হতে যারা মব করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন, এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন। শেখ হাসিনা জুলাই আগস্ট বিপ্লবে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর এই সরকার নিচ্ছে না, তাদের পরিবারের দিকে এই সরকার তাকাচ্ছে না, পরিবারের অসহায় অবস্থার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না, তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সেটাকে এক ধরনের একপাক্ষিক নীতি হিসেবে দেখছেন শেখ হাসিনা, এবং তিনি বলেছেন যে তিনি ফিরে এসে পুলিশ হত্যা যারা করেছে তাদের বিচার করবেন, তিনি নিজে বিচার করবেন। তিনি এও বলেছেন তিনি যেহেতু বেঁচে আছেন, তাকে যেহেতু কেউ মারতে পারেনি, সেহেতু তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন, ফেরার জন্যই তিনি বেঁচে আছেন, এবং ফিরে এই পুলিশ হত্যা যারা করেছে তাদের একটা একটা করে ধরবেন আর বিচার করবেন, এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন। দ্য প্রিন্ট এমন তথ্য দিয়েছে। শেখ হাসিনা যে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে আর কারা ছিল সেই তথ্য স্পষ্ট করেনি দ্য প্রিন্ট। প্রিন্ট শুধু বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিংয়ে এমন কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন। তিনি ডক্টর ইউনূসকে মবের জনক হিসেবে, মব স্টার হিসেবে আখ্যায়িত করেছেন, এবং মব যারা করছে, মব করে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে, যে সকল কর্মকাণ্ড, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, সেগুলোরও বিচার তিনি নিজের হাতে করতে চান। শেখ হাসিনা এখন স্বপ্ন দেখছেন যে তিনি বিচার করবেন, পুলিশ হত্যার বিচার করবেন, এবং যারা মব করছে তাদের বিচার করবেন। তাহলে কি আমাদের যে আশঙ্কা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার করেছি যে মব চলমান রয়েছে, সেই মবের পাল্টা যদি অ্যাকশন শুরু হয়, যদি প্রতিশোধ শুরু হয়, মবের প্রতিশোধ যদি নেওয়া শুরু করে আওয়ামী লীগ, তাহলে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে, সেই অরাজক পরিস্থিতি থামানোর ক্ষমতা এই সরকারের আদৌ আছে কিনা, দেশটা কোথায় কোন রসাতলে চলে যাবে, সেরকম ইঙ্গিতই দ্য প্রিন্টের এই সংবাদকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে। প্রিন্ট যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতটা খুব একটা সুখকর ইঙ্গিত নয়, যদিও যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ ইঙ্গিত, আওয়ামী লীগের খুশি হওয়ার মতো ইঙ্গিত। আওয়ামী লীগ হয়তো এই খবর শুনে খুশি হবেন, কিন্তু এই খবর বর্তমান সরকারের জন্য খুবই ভীতিকর খবর, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের জন্য ভীতিকর খবর, এবং সর্বোপরি বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি তাদের জন্য একটা আতঙ্কের খবর। আতঙ্কটা কি? আতঙ্কটা হচ্ছে যে মব কালচার থামানো যাচ্ছে না, যে মবের সংস্কৃতি চলছে, এবং আজকে বিদেশ থেকে একজন ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন যে টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর মাজারে, সেই টুঙ্গিপাড়াতে আক্রমণের নাকি একটা পরিকল্পনা চলছে, সেখানে একটা বড় ধরনের মব সৃষ্টি করার পরিকল্পনা চলছে। যদি সেটা হয় তাহলে টুঙ্গিপাড়াতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেই অবস্থা সরকার কিভাবে রুখবে? সরকার যদি এরকম ইঙ্গিত আগে থেকে পায় তাহলে সেটা এখনই রুখে দেওয়া উচিত। মবের সংস্কৃতি বন্ধ করতে না পারার ফলে পাল্টা আক্রমণ, পাল্টা প্রতি আক্রমণ, প্রতি বিপ্লব, এই ব্যাপারটা যদি শুরু হয়ে যায়, যদিও আমরা গাজীপুরে দেখেছি শুরু হয়ে গেছে এক ধাক্কা, গাজীপুরে সেই প্রতি বিপ্লবে একজন মারাও গেছেন, একজন ছাত্র মারা গেছেন, সেটা নিয়ে নানা রকমের প্রচার রয়েছে। ছাত্ররা আকম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিলেন, সেটা কি পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে, বলা হয়েছিল যে তার বাড়িতে ডাকাত গিয়েছিল, ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা আক্রান্ত হয়েছেন, এরকম নানা কথাবার্তা শোনা গেছে। কিন্তু দিন শেষে ব্যাপারটা এটাই সত্য যে ছাত্ররা সেখানে আকম মোজাম্মেলের বাড়ি আক্রমণ করেছিলেন, এবং স্থানীয় জনতা এবং আওয়ামী লীগের লোকজন এক ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে। সেখানে কিন্তু একজন মারা যাওয়ার ঘটনাও আমরা দেখেছি। এই ঘটনা যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘটতে থাকে তাহলে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে, যে আশঙ্কাটা আমরা অনেক আগে থেকেই করছি। সেই কারণেই শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অন্তত মবের যে সংস্কৃতি, সেই মবের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত, যেটা সুধীজনরা, জ্ঞানীজনরা, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই আহ্বান জানাচ্ছেন মব বন্ধ করতে হবে, তা না হলে বাংলাদেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে। সেরকম একটা মুহূর্তেই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট যে খবরটা দিল, সেই খবর রীতিমতো আতঙ্কিত হওয়ার মতোই খবর। শেখ হাসিনা ফিরে আসছেন, ফিরে আসার ঘোষণা দিচ্ছেন, ভার্চুয়াল মিটিংয়ে সেরকম ঘোষণা আসছে। যদি ব্যাপারটা সত্য হয়, আবার যদি ভারতীয় গণমাধ্যমের এটা অপপ্রচার হয় তাহলে আবার ভিন্ন কথা, কিন্তু ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সামনে পরিবেশ, বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক পরিবেশটা আরও বেশি ঘোলাটে হয়ে যাবে। আরও বেশি ঘোলাটে যেন না হয় তার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত
আমার মনে হয় সরকারের ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সেই পদক্ষেপগুলোর দিকে যাওয়া উচিত। প্রথম পদক্ষেপ হওয়া উচিত মব বন্ধ করা, নতুবা আমরা একটা অশনি সংকেতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব। দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যিই ফিরে আসছেন? দ্য প্রিন্টের এই খবর কি সত্যি? যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন শেখ হাসিনা নিজেই যদি বলেন যে তিনি ফিরে আসবেন, তাহলে বিচারের কি হবে? তিনি কি বিচারের মুখোমুখি হতে ফিরে আসবেন, নাকি বীর দর্পে আসবেন, সরকার কিছুই করতে পারবে না? ব্যাপারগুলো আসলে কি ঘটতে যাচ্ছে? যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে। কেন জানেন? এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে, আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই। একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয়, ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয়। এখন এরকম সক্ষমতা কয়জনের আছে? বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই। এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে। গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম, পুরোটা বলি নাই। কালকে বলো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারা নির্বাচনে আসতে পারবে। আজকে সে বলতেছে আমি আসলে পুরোটা খুইলা বলতে পারি না, মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না, আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিতে হবে। আচ্ছা, যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে। লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো, কর্মীদের দাম বাড়তো। আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে। আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতা কর্মীদের সখ্যতা ছিল। কেন? নির্বাচনকে কেন্দ্র করে, হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী। এখন জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, ছাত্ররা শতভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে। আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে, তার চিন্তা আমি আগামীতে মন্ত্রী হব। নাহিদ চিন্তা করতেছে মন্ত্রী হব। বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব। জামাত বলতেছে এইবারই চান্স। হেফাজত চরমনায় সবাই চান্স খুঁজতেছে। এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ। এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে, বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে। কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদে আছে। আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না। লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে, কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়েল করার জন্য রাজনৈতিক মাঠে, অনলাইন মাঠে, রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে। আবার এটা বিএনপি ডাক দিক, জামাতের তারা ডাক দিক, বৈষম্য বিরোধীরা ডাক দিক, যারাই ডাক দিক। ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলা করছে, এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে, জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে। বাকি আছে কোথাও? বাকি নাই। নির্বাচনের সময় দরকার কি? ক্ষমতা। কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না, এলাকাবাসীর ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে। আর এখন যেই যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে, বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি, এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে, মাঠে কিন্তু শক্তি লাগবে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে, এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার জীবনও পারবে না, সম্ভব না। আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন, মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লা আছে। আর এখন যে মব টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ? নো। তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি, 32-এ দেখি নাই? তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই, আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই, নিজের জীবন বাঁচানো ফরজ। এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে, দাম বাড়বে, ডাক পড়বে। আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না। গাজীপুরের টঙ্গীতে শিবির নেতার উপর ছাত্রদল নেতাদের যে হামলা, নৃশংস হামলা, সে হামলার ঘটনাও অনেক দূর গড়িয়েছে। জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া, থানায় যাওয়া, মামলা হওয়া এবং থানার ভিতরে ভিকটিমের স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা, নানান কিছু ঘটেছে। কিন্তু সবগুলো ছাপিয়ে ঘটনার সমাপ্তি যতদূর এসেছে, এটা প্রমাণিত হয়েছে যে পরিকল্পিতভাবে ছাত্রদল শিবিরের নেতার উপর হামলা করেছে এবং ছাত্রদল নেতা তো স্বীকারই করেছে। দর্শক, ছাত্রদল দফায় দফায় ধরা পড়ছে। ছাত্রদল দিনভর প্রচারণা চালিয়ে সন্ধ্যার দিকে এসে ধরা পড়ে। ছাত্রদলের ভূমিদশ পরাজয় এবং শিবিরের নৈতিক বিজয়। যেমন সিলেট এমসি কলেজের ঘটনায় দিনভর প্রায় 24 ঘন্টার মতো, 24 ঘন্টার একটু কম, 18-20 ঘন্টার মতো শিবিরের বিরুদ্ধে ঢালাও প্রচারণা চালিয়ে দিন শেষে দেখা গেল যে না, এখানে শিবিরের সাথে কোনো ঘটনা ঘটেনি, শিবির নির্দোষ প্রমাণিত হলো। কলেজের প্রিন্সিপাল সাহেব স্পষ্ট বলেছে, রক কাটার চেষ্টা, অথচ ডাক্তাররা এই ধরনের কোনো কথা বলেনি। জাস্ট
একটু চামড়া উঠে যাওয়ার মতো ঘটনা। রক কাটা আর চামড়া উঠে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। টঙ্গীতে যে ঘটনা ঘটেছে, এখানে প্রথম দিকে ছাত্রদল ডিফেন্ড করার মতো কোনো উপাদানই খুঁজে পায়নি, যে কিভাবে বলবে যে না এটা না। পরে একটা বয়ান তৈরি করলো যে এটা প্রেম ঘটিত, কাকে কি মেসেজ দিচ্ছিল, মুক্তম আবিজাবি কথা। কিন্তু এগুলো কোনো কাজে আসেনি। মানে জনপরিসরে আপনি দেখেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কি এস্টাবলিশড হয়েছে যে টঙ্গীতে শিবির নেতার উপর ছাত্রদলের হামলা। কি জন্য হামলা? যে কুয়েটের ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করেছে শিবির নেতা, যার ফলে পরিকল্পিতভাবে হামলা করেছে, এবং এতে ছাত্রদলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিঃসন্দেহে জড়িত, তাদের নির্দেশনা এটা ঘটেছে, যার ফলে চারদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে। টঙ্গীর ঘটনা নিয়ে শিবির যথেষ্ট সোচ্চার হয়েছে, ছাত্রদলকে কঠিন বার্তা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা, সাদিক কাইম থেকে শুরু করে আরো যারা আছে, ছাত্রদলকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে। এবং মাদ্রাসা ছাত্রের উপর ছাত্রদল সন্ত্রাসী হামলা, এই বিষয়টা আলাদা একটা ডাইমেনশন পেয়েছে। যে জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্ররা অসামান্য অবদান রেখেছে। এই তামিল মিল্লাত থেকে প্রায় 5 জনের অধিক শিক্ষার্থী শহীদ হয়েছে। সেই মাদ্রাসা ছাত্রদের উপর ছাত্রদল হামলা করবে নৃশংসভাবে, এটা মেনে নেওয়া যায় না। ছাত্রদল কিন্তু চারদিক থেকে ধোলাই খাচ্ছে, তারা অপরাধী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আর শিবিরের প্রোপাগান্ডা শিকার হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর শিবির রিলিজ পাচ্ছে যে না, এখানে শিবির জড়িত না। যেমন সিলেট এমসি কলেজ যেটা ঘটেছে, শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে শিবির জড়িত না, এবং শিবির একেবারে আত্মবিশ্বাসের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, বা শিবির জড়িত এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। তো এটাই ঘটনা দর্শক। টঙ্গীর ঘটনায় শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছাত্র শিবির কর্মীর উপর ছাত্রদলের হামলার প্রতিবাদ। টঙ্গীতে ছাত্র শিবির ওয়ার্ড সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তামিল মিল্লাত কামিল মাদ্রাসার আলেম শ্রেণী শিক্ষার্থী ও ছাত্র শিবির ওয়ার্ড সভাপতি ফজল রাব্বিকে ছাত্রদলের সন্ত্রাসীরা দীর্ঘ সময় আটক রেখে নির্যাতন করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় শিক্ষার্থীরা মামুন নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে সুপর্দ করে। মূলত কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার উপর এই নির্যাতন চালানো। দেখেন শিবির যে কতটা ধৈর্যশীল। টঙ্গী তামিল মিল্লাতের আশেপাশে শিবিরের যে শক্তি, এটা তো আপনারা জানেন। ওখানে তারেক রহমান আসলেও তাকে জয় বাংলা করে দিতে পারে, এই পরিমাণ শক্তি। কিচ্ছু করতে পারবে না বিএনপির পান্ডারা। কিন্তু ধৈর্য ধরেছে, কিছু করেনি, কোনো মব ক্রিয়েট করেনি। আইনের শাসনের প্রতি শিবির আস্থা রেখেছে। নেতৃবৃন্দ আরো বলেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র, পেশি শক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে, যা সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতির পরিপন্থী। ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতেই ছাত্রদল এই কাজগুলো করছে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করেছে। নেতৃবৃন্দ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করেন। পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান। এখন ছাত্রদলকে গ্যারাগলে ফেলে দিয়েছে শিবির। সাংগঠনিক ব্যবস্থা নেন, যদি না নেন তাহলে এই বয়ান এস্টাবলিশড হয়ে যাবে, মিডিয়ায় টক শোতে উপস্থাপিকারা ধরবে যে আপনারা তো সাংগঠনিক ব্যবস্থা নেননি, বহিষ্কার করেন। আর সাংগঠনিক ব্যবস্থা নিলে তা আপনার আত্মস্বীকৃত অপরাধী। তো এভাবেই চারদিক থেকে ছাত্রদল ধরা পড়ছে। আর শিবির প্রোপাগান্ডার শিকার হয়ে 10-15-20 ঘন্টা পরেই প্রমাণিত হচ্ছে না শিবির নির্দোষ। বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে, আর এই তলানির মধ্যে নতুন আরো একটা আশঙ্কা দেখা দিয়েছে। ভারত বরাবরই বাংলাদেশের সীমান্তবর্তী একটা রাষ্ট্র হওয়ায় 7 সিস্টার্স ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। আর এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের মিডিয়াতে বাংলাদেশকে পাকিস্তানকে একত্রিত করে নানান ধরনের খবর প্রতিদিনই প্রচারিত হচ্ছে। যেমন পাকিস্তান থেকে যখন আমরা পেঁয়াজ আনলাম, তখন ভারতের গণমাধ্যম বলল পেঁয়াজের মধ্যে নাকি আমরা পাকিস্তান থেকে বোম টোম নিয়ে আসছি, মিসাইল নিয়ে আসছি, ক্ষেপণাস্ত্র নিয়ে আসছি। তো এই যখন পরিস্থিতি, ভারতের সেনাপ্রধান খুবই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে, বা কোথাও না কোথাও এটা বর্তমান সরকারেরকে একটা চ্যালেঞ্জিং ইস্যু দিয়ে দিল ভারত বলছে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ISI এর সদস্যরা প্রবেশ করেছে, বা তারা এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন, এই সেনা এবং গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও তারা ঘুরে এসেছেন, দাবি সেনাপ্রধানের। শিলিগুড়ি করিডোর বেসিক্যালি চিকেন নেক হিসাবে পরিচিত, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। গতকালকে ভারতীয় বার্তা সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে ভারতের এই জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলছেন, তার কাছে প্রশ্ন ছিল
ভারতের সীমান্তবর্তী এবং চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা এবং গোয়েন্দারা গিয়েছিলেন। তথ্য আছে ভারতীয় মিডিয়ার কাছে বা গোয়েন্দাদের কাছে। তো এইটা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা বাংলাদেশের এই সিচুয়েশনটাতে, তিনি বলছেন যে আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে মানে পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। যদি এই দেশের মানে ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় মানে বাংলাদেশ হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে বিষয়টি আমরা উদ্বিগ্ন অবশ্যই হব। তার বক্তব্য, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে ভারতের সরকারের। এবং তিনি বলছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসীরা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে, বিষয়টা নিয়ে তারা কনসার্ন করছেন। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে তিনি দাবি করে বলেছেন। সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি। তার বক্তব্য, যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে ভারতের অবস্থান হলো বা সেনাবাহিনীর অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে সম্পর্কটা কেমন হওয়া উচিত। কিন্তু সামরিক দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি এবং আমরা এটি করছি। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকারকে ভারতের সেনাবাহিনী তারা কিন্তু পজিটিভ নিচ্ছেন না। তাদের বক্তব্য, এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এই সরকারের সাথে সম্পর্ক স্থাপন এত জরুরি না, জরুরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। পাশাপাশি এই দেশে যদি রাজনৈতিক সরকার আসে তখন রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কের ইস্যুটা আরো গভীর হবে। তো ভারতের যে এই চাঞ্চল্যকর অভিযোগ, আমরা আশা করছি নিশ্চয়ই আমাদের দেশের সরকার থেকে এই সম্পর্কে আগামীকালকে হয়তো একটা বার্তা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কারণ অভিযোগটা ভয়ঙ্কর। ইভেন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক 53 বছর পর, এটা ভারত স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না। কারণ ভারত পাকিস্তান তাদের সীমান্ত কাশ্মীর থেকে বিভিন্ন জায়গায় পাকিস্তান ভারতকে বিপিনুল হক নূর সহ আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।